হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। আমিও খুবই ভালো আছি। তো আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একদিন আগে সদ্য রিলিজ হওয়া অত্যন্ত চর্চিত কোরিয়ান ড্রামা দ্য পারফেক্ট ক্রাউন প্রিন্স। এপিসোড 1 কালই রিলিজ হয়ে গেছে। আজ আমি নিয়ে বসে গেছি তারই বেঙ্গলি এক্সপ্লেন করতে। তো চলো শুরু করা যাক। এপিসোড 1 শুরু হয় এভাবে যে অডিয়েন্সের উদ্দেশ্যে বলা হয় যে এখানে রাজা এখনও জেসন যুগের মতো শাসন করেন, তার সাথে সংবিধানও কার্যকর রয়েছে। এখানে রাজা এখনও তার উপাধি ধরে রেখেছেন এবং সাংসদ ও রাজা একসাথে মিলে সমস্ত কাজ করে, আর রাজমুকুটকে এখনও অত্যন্ত সম্মানের সঙ্গে এখানে দেখা হয়, আর এটিকে সাংবিধানিক রাজতন্ত্র বলা হয়। তারপর আমরা দেখব একটি স্কুল আছে যেখানে সব গুরুত্বপূর্ণ ব্যক্তিরা পড়াশোনা করে। তারপর দেখা যায় স্কুলের সিন, সেখানে দেখা যায় সমস্ত উচ্চবিত্ত বাড়ির ছেলেমেয়েরাই এই স্কুলে পড়াশোনা করে। এবং দেখা যায় সময়টা 1909 সাল। মিশাক নামের এক ছেলে তার ফলাফল চেক করছে এবং আমাদের ফিমেল লিড পরীক্ষায় ফার্স্ট হয়, ফলে সে সেই স্কুলে ভর্তি পাওয়ার সুযোগও পেয়ে যায়। মিশাক একজন অভিজাত পরিবারের ছেলে, সে মন্ত্রীর সন্তান। ফিমেল লিড এবং মিশাকের মধ্যে এখানে একটু নোকঝোঁক লক্ষ্য করা যায়, কারণ মিশাক আমাদের ফিমেল লিডকে ছোট করতে চায়, কারণ তার পরিবার ততটাও অভিজাত পরিবার থেকে বিলং করে না। ফিমেল লিড মোটামুটি ধনী পরিবার থেকে এলেও সে তার প্রাপ্য সম্মানটা পায় না, তাই সে চায় রাজ পরিবারের রক্ত হতে। এরপর দেখা যায় আমাদের ফিমেল লিডের নাম হেজু। তাকে অডিয়েন্সের সামনে পরিচয় করিয়ে দেওয়ার সময় বলা হয় সে পরিবারের মান সম্মানকে বাড়িয়ে নিয়ে যাচ্ছে, সে পরিবারের মান সম্মানকে বাড়িয়েছে। ডিন ঘোষণা করেন যে ইলগুস্তা রাজার অবৈধ সন্তান, বহু বছর আগে এই স্কুলটি তৈরি করেছিলেন এবং সেটি তাকে উপহার দেন। ডিন হলো হেজুর বাবা, আর এখন তিনি সেটা হেজুকে দিচ্ছেন। হেজু প্রথমে বিরক্ত হলেও উপহারটি নেয় এবং বাইরে এসে ফোয়ারাতে ফেলে দেয়। এখানে ফ্ল্যাশব্যাক শেষ হয়ে গল্প চলে আসে বর্তমানে, যেখানে দেখা যায় আমাদের ফিমেল লিড হেসু কার্টসলি গ্রুপ নামে এক কোম্পানির সিইও, এবং সে মিটিংয়ে বলছে যেভাবেই হোক আমাদেরকে জিততেই হবে, কারণ সোশ্যাল মিডিয়াও ভালো প্রোডাকশনের যুগ। প্রতিদ্বন্দ্বী সিইও সম্পর্কে যত তথ্য পাওয়া যায় তা নিয়ে আর্টিকেল লিখে প্রকাশ করতে বলা হয়। হেইজু বলে আমি যেভাবেই হোক জিততে চাই। তার চিফ সেক্রেটারি জানায় আজ রাজার জন্মদিন, তাই তাকে সেখানে যেতে হবে। এই শুনে মিটিংয়ে সবাই তাকে ভয় পায়। সে বলে আজকের ইভেন্টে তার পোশাক সহ সব কিছু নিয়ে আর্টিকেল লিখতে হবে। গাড়িতে যেতে যেতে সেক্রেটারি জিজ্ঞাসা করে কেন এসব করছো? তুমি তো কাস্টলি গ্রুপের উত্তরাধিকারী, তাহলে তোমার কিসের দরকার এত লোকের জানিয়ে টাকা ইনকাম করার, অন্য লোকের সামনে পায়ে পড়ার? যদিও তোমার বড় ভাই এই সেম পারপাসেই কাজ করে, কিন্তু তার কাছে যে তোমার মতো উচ্চতর ব্রেন নেই, উচ্চতর মস্তিষ্ক নেই। হেইজু বলে মানুষ আর্টিকেলকেই বিশ্বাস করে, যে আগে সমস্ত খবর দর্শককে দিতে পারে সেই আলোচনায় থাকে, এটাকেই পিআর বলে। এরপর আমাদের মেন লিডকে দেখানো হয়। দেখা যায় তিনি শিকার থেকে ফিরে এসে সবে স্নান করছেন। তাকে গ্র্যান্ড প্রিন্স উপাধি দেওয়া হয়েছে, অর্থাৎ সে সিংহাসনের উত্তরাধিকারী নয়। তখনই দেখা যায় অন্যান্য মেয়েরা তাকে ডাকতে ভয় পাচ্ছে। ঠিক সেই সময় তার সেক্রেটারি আসে এবং তাকে বলে চলো আজ রাজার জন্মদিন, তাড়াতাড়ি যেতে হবে। সে বলে আমাকে একটু ঘুমাতে দেবে প্লিজ। এরপর দেখা যায় ইভেন্ট শুরু হয়ে যায়, বড় বড় মানুষ এবং মিডিয়া এসে উপস্থিত হয়। হেজু একটা আধুনিক লাল পোশাকে প্রবেশ করে, সবাই তার ছবি তুলতে থাকে, কিন্তু প্রাসাদের নিয়ম অনুসারে লাল পোশাক অনুচিত, তবুও তার পোশাক ভাইরাল হয়ে যায়। তার ড্রেস, জুতো, ব্যাগ সব কিছুরই চাহিদা বেড়ে যায় সোশ্যাল মার্কেটে। পিছনে লোকজন দাঁড়িয়ে তার সম্পর্কে গসিপ করতে থাকে। একজন বলে এ তার বাবার অবৈধ সন্তান, এক উপপত্নীর মেয়ে, তাই তার সম্মান এবং মর্যাদা কোনোটাই নেই বলে এই রকম পোশাক পরে এখানে আসতে সাহস পেয়েছে। হেসু প্রচণ্ড রেগে গিয়ে একটা গ্লাস ভেঙে সবাইকে চুপ করায়। তারপর তার বড় ভাই কেজুর সঙ্গে দেখা হয়। সে তাকে ট্রিস করে বলে কি ব্যবসা খারাপ চলছে নাকি? হেজু পাল্টা উত্তর দেয় আমি ব্র্যান্ড, আমাকে নিয়েই মানুষ কথা বলে। ভাই বলে সে নকল, সে কখনোই লাক্সারি ব্র্যান্ড হতে পারে না। এতে হেজু খুবই রেগে যায়। এমন সময় ডিনারের ঘোষণা হয়, সবাই ভিতরে যায়।
রাজ পরিবারের সদস্যদের মধ্যে পরিচয় করানো হয়। এরপর দেখা যায় আমাদের যে রাজা, তার বয়স মাত্র 8 বৎসর। সে নিজের মুকুটই ঠিকঠাকভাবে সামলাতে পারে না। এই নিয়ে অতিথি মহলে একটা আলোচনা শুরু হয় যে রাজা নিজের মুকুট সামলাতে পারে না, সে কি করে রাজ্য সামলাবে। এবং অন্য অতিথিবর্গ বলা কওয়া করতে থাকে যে এর একমাত্র সামলাতে পারে আমাদের গ্র্যান্ড প্রিন্স, কিন্তু তিনি কোথায়, তিনি যে এখনো এসে পৌঁছাননি। অতিথিবর্গ এও চর্চা করতে থাকে তাহলে কি গ্র্যান্ড প্রিন্স আসবেন না এই অনুষ্ঠানে, এত বিলম্ব কেন করছেন। আমাদের বেবি রাজা মনে মনে ভাবতে থাকে আঙ্কেল এখনো আসছে না কেন, আঙ্কেল এলে সব ঠিক করে দেবে। এরপর দেখা যায় আমাদের মেল লিড এন্ট্রি করছে এবং সে অত্যন্ত দেরিতে আসে, তার সাথে আবার শিকারের পোশাক পরেই প্রবেশ করে। রানী তার দিকে কুদৃষ্টিতে দেখে। তখন সে বলে রাজপুত্রই আমাকে এই রকম পোশাক পরতে বলেছে। ডিনার শেষ হবার সাথে সাথেই ফায়ারওয়েল শুরু হয়ে যায়। সেই সাথে সাথে গোটা রাজ্যে এটা নিয়ে চর্চা শুরু হয় যে কিভাবে শুরু হয়েছে রাজার জন্মদিনের অনুষ্ঠান প্যালেসে। জন্মদিন পালন হওয়ার শেষে আমাদের ছোট্ট মহারাজাকে রানীর সহচরীরা বলে যে একটা কাগজে রাজার নিজস্ব কিছু উইশ লেখার জন্য। তখন আমাদের ছোট্ট মহারাজ লিখতে শুরু করে। প্রথমে লেখে আমার মায়ের হেলথ যেন সবসময় ভালো থাকে, এবং পরেরটা লেখে আমার কাকা যেন সবসময় সুস্থ। তারপর লিখে আমার রাজ্যের রাজ্যবাসী যেন সবসময় সুস্থ এবং স্বাভাবিক থাকে ও হাসি খুশি থাকে। এটা দেখার পর অতিথিবর্গ সকলেই অবাক হয়ে যায় যে আমাদের গ্র্যান্ড প্রিন্সকে এত পছন্দ করে। এরপর শুরু হয় আলোকসজ্জা প্রদর্শনী। এদিকে হেজু গিয়ে দেখে প্রধান যে মন্ত্রী, সে আর কেউই নয় তারই বাচ্চাবেলার ফুল কম্পিটিশনের পার্টনার মিসাল। সে তার সাথে ইচ্ছাকৃতভাবে বিতর্ক করতেই পছন্দ করে। অন্যদিকে দেখা যায় রাজ পরিবারের মধ্যে বিয়ে এবং দায়িত্ব নিয়ে আলোচনা শুরু হয়। হেজু প্রাসাদের মধ্যেই ঘোরার সময় তার ফোনে নেটওয়ার্ক না থাকায় নেটওয়ার্ক খুঁজতে খুঁজতে সে প্রাসাদের এমন জায়গায় চলে যায় যেখানে রাজ পরিবারের লোক ছাড়া অন্য কারোর যাওয়ারই অনুমতি নেই। এবং সেই সময় মেল লিডের সঙ্গে আমাদের ফিমেল লিডের দেখা হয়। তখন মেল লিড তাকে সাধারণভাবেই বেরিয়ে যেতে বলে সেখান থেকে। লিড অত্যন্ত কাঁচুমাচু হয়ে চলে যাওয়ার জন্য পা ঘোরাতেই ঠিক তখনই হঠাৎ একটা বিস্ফোরণ এবং আগুন লাগার শব্দ হয়। রাজা ও রাজ পরিবার অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়ে, কারণ আগে এমন আগুনেই রাজার বাবা মা ও ভাই মারা গিয়েছিল। আমাদের মেল লিড অত্যন্ত ভীত চোখে তাকিয়ে থাকে সেই আগুনের দিকে। ঠিক সেই সময় রানী এসে হিরোকে একটা চড় মারে, যা দেখে হেজু অত্যন্ত অবাক হয়ে যায়। সে ভাবে হিরো পরিকল্পনা করেই এই আগুন লাগিয়েছে যাতে তার বাচ্চা ছেলে প্রিন্স মারা যায়। কিন্তু ঠিক সেই সময় দেখা যায় পিছন থেকে প্রিন্স এসে মা বলে ডাকে, এবং পরে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখা হয় এবং মিডিয়াকে সব চেপে যাওয়ার জন্য বলা হয়। শেষে হেজু যখন গাড়িতে উঠে চলে যাচ্ছে, সেক্রেটারি তাকে জিজ্ঞাসা করে সে কি গ্র্যান্ড প্রিন্সকে পছন্দ করে। হেজু তা অস্বীকার করে। এরপর ফ্ল্যাশব্যাকে দেখা যায় এক সময় গোপনে ধনুকবিদ্যা প্র্যাকটিস করছিল হেজু। তখন মেল লিড তাকে ধরে ফেলে। সে তখন কাঁচুমাচু খেয়ে ভয় খেয়ে বলে স্যার। মেল লিড জিজ্ঞাসা করে তোমার নাম কি। সে বলে আমি একজন ব্যবসায়ীর মেয়ে, আমি নবম শ্রেণীর ছাত্রী, রাজ পরিবারের সাথে আমার কোনো সম্পর্ক নেই। মেল লিড বলে তুমি স্কুলের নিয়ম ভেঙেছ, নিয়ম মেনে চলা উচিত তোমার। দশম শ্রেণীর নিচে কেউ হলে এখানে ট্রেনিং করার জন্য অনুমতি লাগে, কারণ রাত 11টার পর সব ড্রোমস বন্ধ হয়ে যায়। তো তুমি এখানে কি করছো? তোমার 20 মেরিট পয়েন্ট কাটা উচিত। তুমি বাইরের মানুষ অনুমতি ছাড়াই সুবিধা ব্যবহার করতে পারো না। সে জবাব দেয় আপনিও তো এখানে আছেন তাই না। মেল লিড বলে আমার অনুমতি আছে। বলে ও আপনি তো ক্রাউন তাই না, তাই তো অনুমতি পেয়েছেন, আর আমরা পাই না। আমাদের এক্সিবিশনের ম্যাচ আছে, কিন্তু আমরা যে প্র্যাকটিস করতে পারি না। এটা তো ব্যক্তিগত ট্রেনিংয়ের জায়গা। আপনিই তো প্রেসে বলেছিলেন যে চাবিটা মেসি অ্যালবোরের কাছে থাকে। সংসারের নিচে এখানে যে কেউ আসতে পারে না, তাই তো আমি চাবি চুরি করে এনেছি, যেন সবার জন্য সমান সুযোগ থাকে। আপনার আর আমার জন্য নিয়ম আলাদা কেন? এই ভুলেও একদম আমাকে ডেরিমেন্ট পয়েন্ট কাটার লেকচার দেবেন না। আমি সমান সুযোগেই বিশ্বাস করি, আর আমাকে শত্রুকে হারাতে যা করতে হয় তাই করব। মেল লিড বলে ওয়াও, তুমি এত নিচে নামতে পারো। ফিমেল লিড উত্তর দেয় আমি নোংরাভাবে জিততে রাজি, কিন্তু সৎ হয়ে হারতে রাজি নয়। এই বলে সে এক হাস্যকর ভঙ্গিতে চলে যেতে থাকে। মেল লিডও চলে যাওয়ার জন্য পিছন ঘোরে, সঙ্গে ফিমেল লিড যাওয়ার আগে আবার ব্যাক করে তাকে নমস্কার করে।
তখন মেনলি তার দিকে হাসি মুখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়, তারপর আবার ফিরে যায়। এখানে ফ্ল্যাশব্যাক শেষ হয় এবং হেজু তার সেক্রেটারিকে বলে সে ভীষণ বিরক্তিকর, আমি তাকে ঘৃণা করি। এরপর দেখা যায় প্যালেসের দৃশ্য, যেখানে রানী আমাদের মেনলিডের কাছে ক্ষমা চাইতে আসে। সে গ্রাউন্ড প্রিন্সকে বলে গতকালের জন্য আমি দুঃখিত, আমি ঠিক ছিলাম না কাল, আমি ভয় পেয়েছিলাম আমার সন্তানের যদি কিছু হয়ে যায়। গ্রাউন্ড প্রিন্স বলে প্রধানমন্ত্রীও একই কথা বলেছেন, আমি প্রেজেন্ট গ্র্যান্ড প্রিন্স, আপনি কিভাবে আমাকে আঘাত করতে পারেন। তারপর কিছুক্ষণ চুপ করে বলেন চিন্তা করবেন না, আমি বলবো আপনি দায়িত্ব নিয়েছেন। রানী বলে তার স্বামী আগুনে মারা গিয়েছে, এখন যদি তার ছেলের কিছু হয়ে যেত। গ্রাউন্ড প্রিন্স বলে হ্যাঁ এটা আমারই দোষ, কারণ আমি রিজেন্টের মতো আচরণ করি। এখন রাজার মাত্র ৮ বৎসর বয়স, তাই সে সব কিছু সামলাতে পারে না, তাই আমাকেই এগুলো আগে থেকে ভাবা উচিত ছিল। কিন্তু আমার কোনো আসল ক্ষমতা নেই, আমি কেবলই শুধু দেখাশোনাই করি। রানী বলে আপনি কখনো কি ক্ষমতার ব্যবহার করতে চেয়েছেন? রাজনীতিবিদ, ব্যবসায়ী সবাই যে আপনার পাশে। সেই সময় মেন লিড গ্রাউন্ড প্রিন্সের তার ছোটবেলার কথা মনে পড়ে। তার বাবা তাকে গ্র্যান্ড প্রিন্সের উপাধি দিয়েছিল এবং বলেছিল কখনো ক্রাউন প্রিন্সের পথে বাঁধা হয়ে এসো না। সে কখনোই বাবার ভালোবাসা পায়নি। রানী বলে এবার আপনাকে বিয়ে করতে হবে, আমি যাকে বলবো তাকেই আপনি বিয়ে করবেন এবং রাজাকে সমর্থন করবেন। এটা শুনে ক্রাউন প্রিন্স মুচকি হাসে। অন্যদিকে দেখা যায় হেসু তার বাবার সঙ্গে বসে ঝগড়া করছে এবং সে বলে আমি বিয়ে করতেই চাই না, যদিও আমি এখন অন্য কোম্পানির সিইও, কিন্তু পরে আমি নিজের কোম্পানি তৈরি করে নেব। তখন তার ভাই এবং বৌদি এসে বলে বাবার কথাই মানো। তখন হেজু বলে আমি এমন কাউকে বিয়ে করব না যে যোগ্য নয়। বৌদি তাকে অপমান করে বলে সে অবৈধ সন্তান, তাই ভালো প্রস্তাব পায় না। হেজু পাল্টা জবাব দেয় তুমি কেন আমার ভাইকে বিয়ে করেছো, সেও তো কোনো কাজের নয়। এবং বাবার উদ্দেশ্যে বলে তুমি আমাকে সরিয়ে দিতে চাও কারণ আমি তোমার ব্যবসার আসল উত্তরাধিকারী। এই ব্যবসা আজ এত বড় হয়েছে শুধুমাত্র আমার জন্য। অন্যদিকে দেখা যায় মেয়েকে বিয়ের ব্যাপারে প্রচণ্ড চাপ দেওয়া হচ্ছে এবং সে অত্যন্ত বিরক্ত হয়। এবং এদিকে দেখা যায় হেজু কোম্পানিতে প্রবেশ করে এবং অত্যন্ত রাগে ফেটে পড়ে সে কোম্পানির স্টাফদের উপরে চিৎকার করতে লাগে। তখন তার সেক্রেটারি বলে একটা বিয়ে আর উত্তরাধিকারী নিয়ে এত সমস্যা। ওদিকে দেখা যায় ক্রাউন প্রিন্স প্রাসাদ ছেড়ে তার ব্যক্তিগত বাড়িতে চলে যায়। এদিকে দেখা যায় রানীর প্রাসাদে লর্ড এনপু এবং রানী আলোচনা করে যে রানীর সন্দেহ হয় যে মেলরিড ক্ষমতা দখল করতে পারে। এদিকে হেজু নিজের জন্য পাত্র খুঁজতে থাকে। সে বলে আমি সুন্দর, বুদ্ধিমান, ধনী, তবুও একটা আমার মতো সুন্দর ম্যাচ পাচ্ছি না কেন। সেক্রেটারি বলে রাজনীতিবিদরা ব্যবসায়ীদের বিয়ে করেন না, বলে আমি কি প্রিন্সকে প্রপোজ করব। সেক্রেটারি তো শুনে অবাক হয়ে যায়। এদিকে দেখা যায় প্যালেসে গ্র্যান্ড প্রিন্সের জন্য পাত্রী দেখা হবে বলে তার সেক্রেটারি বিভিন্ন সংবাদ মাধ্যমে পাত্রীর বিজ্ঞাপন দিয়ে যায়। তারপর হেজু বারবার রাজকীয় সাক্ষাতে অনুরোধ পাঠায় ক্রাউন প্রিন্সের কাছে, কিন্তু সে প্রত্যাখ্যান করে দেয়, কারণ সে মনে মনে স্থির করে নিয়েছে বিয়ে যদি করতেই হয় তবে সে ক্রাউন প্রিন্সকেই করবে। সব জায়গা থেকে যখন রিজেক্ট হয়ে যাচ্ছে তখন তার মনে আসে সেই দিন প্যালেসের রাতে যখন গ্রাউন্ড প্রিন্সের সাথে তার দেখা হয়েছিল, তখন গ্রাউন্ড প্রিন্স তাকে জিজ্ঞাসা করেছিল তুমি কি আমার জুনিয়র অ্যালবাম হবে। সে তখন রিজেক্ট করেছিল, কিন্তু এখন সে কথা মনে পড়ার আবেদনের নিচে তার নাম হিসেবে জুনিয়র অ্যালমাইনি রাখে। অন্যদিকে প্যালেসের সিন দেখা যায় যে রাজা আয়ানের কাছে যখন বারবার বিয়ের প্রপোজাল তার সেক্রেটারি নিয়ে আসে, সে প্রতিটা প্রপোজাল শোনার আগেই বারবার প্রপোজালগুলোকে রিজেক্ট করতে থাকে। অবশেষে তার সেক্রেটারি যখন অনেকটাই হতাশ হয়ে এবং গ্রাউন্ড প্রিন্সের কাছে তার সেক্রেটারি যখন এসে বলে যে কেউ তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে এবং তার নামের জায়গায় জুনিয়র অ্যালমাইন লেখা আছে, তখন গ্রাউন্ড প্রিন্স রাজি হয়ে যায় এবং তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে। হেজু অত্যন্ত খুশি হয়ে যায় এবং তার সাথে দেখা করতে চায় এবং রানীও এদিকে জানতে পেরে গুপ্তচর লাগিয়ে দেয় তার পিছনে। এদিকে হেজু চলে গেছে আমাদের গ্র্যান্ড প্রিন্সের সাথে দেখা করতে, মানে আয়ানের সাথে, এবং সেখানে তার একটা গ্র্যান্ড এন্ট্রি দেখানো হয়। অবশেষে আমাদের ফিমেল লিড এবং মেল লিড দুজনের সামনাসামনি বসে এবং গ্রাউন্ড প্রিন্স বলে তুমি আমাকে কেন মেলে দেখতে চেয়েছো। হেজু তার সামনে একটি লাল খাম বের করে বলে আমি আপনাকে বিয়ের প্রস্তাব দিতে চাই। তখন মেল লিড তো অবাক হয়ে যায় এবং সে বলে আমি জানি না তোমাকে কী নামে ডাকবো।
ফিমেল লিড বলেন, আপনি যেটা ইচ্ছা সেই নামে ডাকতে পারেন। এবার মেল লিড বলে, ওসব বকা ছাড়ো, তুমি বলো যে তুমি কেন আমার সাথে দেখা করতে চেয়েছিলে। তখন ফিমেল লিড বলে, কেন, এই যে বললাম আমি আপনাকে প্রপোজ করছি, চলুন আমরা বিয়ে করি। মেল লিড তার দিকে তাকিয়ে হালকা হাসে এবং এখানেই দেখা যায় ফার্স্ট এপিসোডে স্ল্যাশ টেনে দেয়। এবং তারপর প্রিভিউতে দেখা যায় আমাদের ফিমেল লিড বলছে, আমি খুবই ইমপ্রেসেবল, বুদ্ধিমান ও সুন্দরী। তবুও মেল লিড তাকে বারবার কেন প্রত্যাখ্যান করছে। এরপর সে ঘোড়ায় চড়ে তাকে তাড়া করে। মেল লিড বলে, তুমি কি আমার সম্পর্কে ব্যাকগ্রাউন্ড চেক করেছো? এদিকে রানী বলে, মেল লিড কি তাহলে প্রেমিকার সাথে গোপনে দেখা করতে যাচ্ছে? অন্যদিকে মিডিয়ায় খবর ছড়িয়ে যায় যে আমাদের ফিমেল লিড নাকি গর্ভবতী। তখন গ্রাউন্ড প্রিন্স হেজুকে বলে, তুমি কি আমাকে উপাধির জন্য বিয়ে করতে চাও? কিন্তু সেই উপাধির যে কোনো মূল্য নেই। এবং এখানেই প্রিভিউ শেষ হয়ে যায় এবং ফ্ল্যাশব্যাকে দেখা যায় রাজার জন্মদিনের দিন যে শো লাইট হয়েছিল, তখন কেবল ফিমেল লিড মেল লিডকে দেখেনি, আমাদের মেল লিডও ফিমেল লিডকে দেখে অবাক হয়ে তাকিয়েছিল।